উপন্যাস বকুলতলা, লেখনীতে ঈশানুর তাসমিয়া মীরা। সূচনা পর্ব। আপনার টি শার্ট ভিজে যাচ্ছে, বৃষ্টিও বেড়ে গেছে, ভিতর করে দাঁড়ান, নয়তো পরে ঠান্ডা লেগে যাবে। অল্প ও স্বল্প কাঁপা কণ্ঠ শুনে তাকালো মহৎ। খুব শান্ত দৃষ্টি। বলল, আমি ভিতর করে দাঁড়ালে তোমার একদম কাছে ঘেঁষে দাঁড়াবো তরি। তুমি সেটা পছন্দ করবে না। হকচকিয়ে উঠল তরি। লোকটা তার সঙ্গে সর্বদাই তেরমো করে কথা বলে, সোজা কথা যেন তার স্বভাবে নেই। আর চোখে মাহাদের মুখটা একবার পরখ করে নিল সে। চোখ মুখ কুঁচকে রয়েছে, কপালে কত শত ভাঁজ। মাহাত কি কোনো কিছু নিয়ে চিন্তিত? ছোট্ট নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকাতে পারল না তরি। আটকে উঠল মাহাদের হাতে ক্ষত বিক্ষত আঙ্গুলগুলি দেখে। কণ্ঠ ভিড়িয়ে জমালো ও দৃষ্টিতে উৎক্ষান্ত। হাত এমন লাল হয়ে আছে কেন আপনার? আবার মারপিট করেছেন? বারবার এমন কাজ কেন করেন? মাহাদ এবার বিরক্তি দৃষ্টি বাম হাতের দিকে তাকালো। এরপর নির্বাক ভঙ্গিতে হাতটা ঝাড়তে ঝাড়তে বলল, আবার করব, উঠতে বসতে মারপিট করব, জীবন দিয়ে দিব, তোমার কথাও শুনবো না। তরি দীর্ঘশ্বাস ফেললো। একবার আশপাশটা নজর বুলিয়ে হালকা গলায় বুঝতে চাইল, আমি আপনাকে আগেও বলেছি আমাদের মাঝে কোনো সম্পর্ক হওয়া সম্ভব না। তবুও কেন আমার পিছনে নিজের সময় নষ্ট করছেন? কারণ আমি অপেক্ষা করতে জানি। শান্ত স্বাভাবিক স্থির কণ্ঠস্বর এমন একটি বাক্য যা তরির বুক ভারী করে দিল। আগত নিঃশ্বাস আটকে দিল তখনই। এই উগ্র মেজাজি ছেলেটা কেন বোঝে না? সে ভালোবাসতে পারবে না, সেই অধিকার তার নেই। তবুও কেন পিছু পিছু ঘুরে? বৃষ্টি কমে এসেছে। তীব্র ভাব কাটিয়ে ঝিরঝির করে এক ফোঁটা গগন থেকে নেমে এসেছে। মাহাত অমনি ছাউনি থেকে বেরিয়ে এলো। চারপাশে তাকিয়ে রিস্কা খুঁজলো। একটা খালি রিক্সা নেই। সব যাত্রীরা আগেভাগে দখল করে নিয়েছে। যাও একটা পাওয়া গেল, দাম চাচ্ছে অনেক। মাহাত রাজি হয়ে গেল। তরি বেঁকে বসলো। সে কিছুতেই রিক্সায় উঠবে না। এত দাম দিয়ে রিক্সা নিতে হবে, সে তো আগেই নিত। বৃষ্টি কমার অপেক্ষা করতো না। মাহাত তীক্ষ্ণ চোখে চেয়ে গাঢ় ধমক না লাগালো, রিস্কা না উঠলো আমি কিন্তু তোমাকে আর বাইকে ওঠাবো তরি। তোমার বাধা মানব না। অজ্ঞাত তরিকে সেই রিক্সা করে বাসা ফিরতে হয়েছে। ফেরার সময় মাহাত তরির সাথে সাথেই ছিল। বাইকে করে রিক্সার পিছু পিছু আসছিল। তরি খেয়াল করেছিল আগাম জ্বরে জর্জরিত মাহাতকে। তার মুখশ্রী রক্তিম লাল, দৃষ্টি নিভু। লোকটা যে বৃষ্টির পানি একদম সহ্য হয় না। বিশাল দোতলা বাড়িটি তরির মামার। 1 মাস আগে উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসেছে সে। হলে সিট খালি না পাওয়ায় এখন এখানেই থাকে। জুতা খুলে ভিতরে ঢুকতে সাহেলা দৌড়ে এলো তরির কাছে। উৎকণ্ঠ হয়ে বলল, এমনি ভিজে গেছো কেমনে আপা? সর্দি লাগবে তো। রুমে গিয়া তাড়াতাড়ি জামা পাল্টাও, আমি স্যুপ আনিতাছি। তরি একটু হাসলো। ক্লান্ত শরীরে সিঁড়ির দিকে এগিয়ে যেতে বলল, এত ব্যস্ত হবে না সাহেলা, আমি ঠিক আছে। বাড়ির সবাই কোথায়? দেখছি না যে। তরির কথা একটুও মান্য করলো না সাহেলা। ভীষণ ব্যস্ত পায়ে রান্নাঘরে চলে যায়। প্রশ্নটা হয়তো শুনেনি। দোতলা একদম কোণার ঘরটি তরি। তার ঘরের বাম পাশে বিশাল বড় লাইব্রেরি। আমার ছোট ছেলে আবার বই পড়ার অনেক শখ, তাই আস্ত 2টো রুমের জায়গা নিয়ে লাইব্রেরি ঘরটা বানিয়েছে সে। একদম ভেজা শরীর আর লাইব্রেরিতে ঢুকতে কোনো পারমিশন কে দিয়েছে আপনাকে? গভীর থমথমে পুরুষের কণ্ঠটি কানে আসতেই তরি চমকে উঠল। শরীর একটু কাঁপলো যেন। সে তো লাইব্রেরির দরজা বন্ধ করেছিল। আর কিছু না। তা সামনে তাকিয়ে দেখলো মামার ছোট ছেলে প্রণয়ন
হাতে গোনা কয়েকবার ছেলেটার সাথে দেখা হয়েছে তার, তবে কখনো কথা বলা হয়ে ওঠেনি। প্রণয়ন আবার বলল, কিছু বললেন না কেন? কেন ঢুকতে চাচ্ছেন ভেতরে? তরি মাথা নুয়ে আমতা আমতা করে বলল, আমি ঢুকছিলাম না ভেতরে, হাত লেগে দরজা খুলে গিয়েছিল, তাই দরজা বন্ধ। কথা শেষ হলো না। সামনে দাঁড়ানো প্রয়ন সন্দেহহীনা কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আমার জানা মতে এই জায়গা তো এত ছোট না, একটা ট্রাক যেতে পারে। এত জায়গা থাকতে আপনি দরজার কাছে গেলেন কিভাবে? মাথা নোয়াতে নোয়াতে গলার সাথে থুতনি লেগে গেছে তরির। সে কি উত্তর দেবে? হোঁচট খেয়ে পড়ে যাওয়া থেকে বাঁচতে দরজা একটু ধরেছিল, অমনি দরজা খুলে গেছে। বলল, কথাটা কি আদৌ কারো বিশ্বাসযোগ্য? আগে যদি জানতো সামান্য দরজায় হাত রাখার জন্য এত কিছু হবে, তাহলে দরজার দিকে মুখ ফিরিয়েও তাকাতো না কোনোদিন। জবাব না পেয়ে প্রয়ন আবারও গম্ভীর হয়ে উঠল। বলল, পরের বার যেন আমার লাইব্রেরি ঘরে আপনাকে না দেখি। ভেজা কাপড় চোপড় পরে আছেন, চেঞ্জ করুন যান। তরি যেন হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু পরক্ষণে মিনমিনিয়ে প্রণয়ের স্বরে প্রণকে জিজ্ঞেস, মামিরা কোথায়? কোথাও কি গিয়েছে? ওদের কাছে কাউকে দেখছি না। শপিংয়ে গিয়েছে, এসে যাবে একটু পর। তারপর একটু থেমে কেমন করে যেন দেখলো তরিকে, তীব্র পর্যবেক্ষণের দৃষ্টি। বলল, আনসিজিয়াল বৃষ্টি ভিজেছে, অসুস্থ হয়ে সম্ভব না 100%। আপনার রুমে হয়তো ফার্স্ট এড বক্স নেই। আমি শুধু ওষুধ সাহেলাকে দিয়ে পাঠাচ্ছি, খেয়ে নেবেন। এবার প্রণয়ের খানিকটা অদ্ভুত মনে হলো তোর। এই তো একটু আগে রুক্ষ আচরণ করছিল তার সাথে, এখন আবার এত যত্ন নিচ্ছে। তোরই অত শত ভাবলো না, ঘরে ঢুকে কোনো মতে জামা পাল্টে কম্বলের নিচে ঢুকে পড়লো। ইস কি ঠান্ডা! এর মধ্যে সাহেলা তার বানানো গরম গরম স্যুপ নিয়ে হাজির হয়ে গেছে। হতাশারা সুরে তরিকে জিজ্ঞেস করলো, বেশি খাবার লাগছে? হতাশার সুরে তরিকে জিজ্ঞেস করলো, বেশি খারাপ লাগছে আপা? তরি স্যুপ খেতে খেতে জবাব দিল, আরে ধুর, এসব বৃষ্টি টিষ্টি আমার কিচ্ছু হবে না। আজকের দিনটা একটু খারাপ লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। গ্রামে এমন কত ভিজেছিস? সাহেলা চিন্তা তবুও কোনো। সে তার মতো করে বলল, চুপ, খাওয়া ওষুধটা চোখ বন্ধ করে গিল্লা নাও আপা, প্রয়ন ভাইজান দিছে, ডাক্তার মানুষ, তাড়াতাড়ি ঠিক হইয়া যাইবা। তোমারে এভাবে দেখতে আমার একটু ভাল লাগতাছে না। জবাবে এবার শুধু হাসলো তরি। আরেক চামচ স্যুপ মুখে দেবে অমনি ফোনটা ভাইব্রেট করে উঠলো। মাহাত কল করছে। সে আর চোখে দেখলো, তবে ধরলো না। ফোন উল্টে করে রেখে দিল, কিন্তু এতে যেন ভীষণ বিরক্ত সাহেলা। সে চোখ মুখ কুঁচকে শুধালো, ফোন কেন ধরতাছো না জানো? আর ফোনে এরকম কইরা কেউ না উঠাইলে আমি যে কি বিরক্ত হই। তোমারে যে ফোন দিছে সেও তো বিরক্ত হইব, তাই না? কল ধরো। তোরিও মনে হলো মাহাত এখন কেমন আছে তা জানা উচিত। সুপের বাটিটা একপাশে রেখে ফোন হাতে নিল সে। রিসিভ করে কানে রাখতেই ওপাশ থেকে জড়ালো ডিমিয়ে যাওয়া কণ্ঠে শোনা গেল, তুমি আমাকে ভালোবাসো না কেন তরি? তরি চুপ রইল। লোকটা জ্বরে গড়ে এই এক প্রশ্নই করছে। বকুল দালা।